মুসলিম মুসলিম আক্রমণ। ভারতবর্ষে কি করে মুসলিমদের আক্রমণ হয়েছিল, ঠিক আছে? তোমরা সকলেই জানো যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সবার। হুম, বেশ। তোমরা সকলেই জানো যে কি, যে মুসলিম আক্রমণ হয়েছিল 712 খ্রিস্টাব্দের পরে। আমি বলে দিচ্ছি কোথা থেকে কিভাবে আক্রমণ হয়েছিল সমস্ত কিছু, কিন্তু তার আগে একটা বলে দেই যে মুসলিম আক্রমণের আগে, ঠিক আছে, ভারতবর্ষের সাথে বিভিন্ন রকম কিন্তু বাণিজ্যিক সম্পর্ক ছিল, তোমরা জানো। ঠিক আছে, ওই গুপ্ত পিরিয়ড থেকে, চোল পিরিয়ড থেকে, তার পরবর্তীকালে সামন্ত কালে যখন শুরু হয়, কিন্তু বাণিজ্যিক সম্পর্ক ছিল অনেক রকম। শুধুমাত্র যে আক্রমণ করেছিল তা না, তার আগেও কিন্তু মুসলিমদের সাথে, ঠিক আছে, বহু রকম বাণিজ্যিক সম্পর্ক, বাণিজ্যিক মানে জানো তো, ঠিক আছে, বাণিজ্যিক সম্পর্ক ছিল, মানে জিনিসপত্র আদান প্রদান, এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন রকম হতে থাকতো মুসলিমদের সঙ্গে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজাদের যারা ছিল তাদের সমস্ত রকম বাণিজ্যিক কিন্তু আদান প্রদান হতে থাকতো। ঠিক আছে, কিন্তু মুসলিম আক্রমণ অ্যাকচুয়ালি শুরু হয় সেটা হচ্ছে কিন্তু 712 খ্রিস্টাব্দে। এবার কারা কোথা থেকে আক্রমণ করেছিল সেটাই বলে দিচ্ছি। দুটো দেশ থেকে আক্রমণ হয়েছিল, ঠিক আছে, দুটো জায়গা থেকে। প্রথমে আমি বলে দিই, মুসলিম আক্রমণ হয়েছিল দু ভাগে, ঠিক আছে, দুটো ভাগে হয়েছিল। একটা হয়েছিল কোথা থেকে, একটা ছিল আরব, আরববাসীরা আক্রমণ করেছিল কোথা থেকে, আরব। আর একটা করেছিল তুর্কিরা, কোথায়, তুর্কিরা, ঠিক আছে, একটা করেছিল তুর্কিরা। এটা ছিল মধ্য এশিয়ায়, মধ্য এশিয়ায়, ঠিক আছে, দুভাগে আক্রমণ হয়েছিল, আরব থেকে আর একটা হচ্ছে তুর্কি, মধ্য এশিয়া। বেশ, এবার আরব থেকে কি আক্রমণ করেছিল আর তুর্কি মধ্য এশিয়া থেকে কারা কারা আক্রমণ করেছিল সেটা দেখিয়ে দেবো আমি পরিষ্কার একদম। আরব থেকে কে আক্রমণ করেছিল প্রথম, আরব থেকে প্রথম আক্রমণ করেছিল, সেটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে। কে প্রথম হচ্ছে বিন কাসিম, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম। কে, মোহাম্মদ বিন কাসিম। এটা হচ্ছে আরব থেকে, আরব থেকে আক্রমণ হয়েছিল। দুই জায়গা থেকে আক্রমণ হয়েছিল প্রথমে, একটা হচ্ছে আরব থেকে, তুর্কি, আর মধ্য এশিয়া থেকে, তুর্কি থেকে মধ্য এশিয়া, ঠিক আছে, আক্রমণ করেছিল। প্রথম আরব থেকে কত খ্রিস্টাব্দে আক্রমণ হয়েছিল, মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল, সেটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 712 খ্রিস্টাব্দে। আর একবার করেছিল 713 খ্রিস্টাব্দে। এই দুবার আক্রমণ করেছিল। কখন কখন, 712 খ্রিস্টাব্দে একবার, আর 713 খ্রিস্টাব্দে একবার, ঠিক আছে। সেটা কোথা থেকে আক্রমণ হয়েছে, আরব থেকে, আরববাসী, ঠিক আছে, আরববাসী। এবার তোমাদেরকে বলি, 712 খ্রিস্টাব্দে কোথায় আক্রমণ করেছিল প্রথম, সিন্ধু অঞ্চলে, ঠিক আছে। তখন এখানকার শাসক ছিল দাহির। কে ছিল, দাহির, শাসক ছিল দাহির। দাহিরকে পরাজিত করে প্রথম। কাকে পরাজিত করে, 712 খ্রিস্টাব্দে সিন্ধ অঞ্চল আক্রমণ করে, সিন্ধ, ঠিক আছে। তখন শাসক কে ছিল, শাসক ছিল দাহির। দাহিরকে পরাজিত করে, দাহিরকে পরাজিত করে সিন্ধ অঞ্চল দখল করে। পরবর্তী বছরে মানে 713 খ্রিস্টাব্দে, 713 খ্রিস্টাব্দে কি হয়, মুলতান আক্রমণ করে। কোথায়, মুলতান, মুলতান আক্রমণ করে 713 খ্রিস্টাব্দে। এই দুটো অঞ্চল, এই দুটো অঞ্চল জয় করে, এই দুটো অঞ্চল জয়লাভ করে কোথায় কোথায়, 712 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 712 খ্রিস্টাব্দে হচ্ছে সিন্ধ অঞ্চল, তখন শাসক কে ছিল, দাহির। আর 713 খ্রিস্টাব্দে হচ্ছে মুলতান। বোঝা গেছে, বেশ। এই দুটো অঞ্চল জয়লাভ করে, মানে এই দুটো অঞ্চল জয়লাভ করে, এই দুটো অঞ্চলের রাজধানী নির্মাণ করেছে আল মানসুরা। রাজধানী কোথায়, রাজধানী হচ্ছে, রাজধানী হচ্ছে আল মানসুরা, আল মানসুরা। রাজধানী কোথায় নির্মাণ করেছিল, কোথায় রাজধানী নির্মাণ করেছিল, আল মানসুরা। এই দুটো অঞ্চল জয়লাভ করে কত খ্রিস্টাব্দে আছে, 712 আর 713, সিন্ধ আর মুলতান জয়লাভ করে কোথায় রাজধানী নির্মাণ করে, সেটা হচ্ছে আল মানসুরা। বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে একদম, বেশ। এবার তোমাদেরকে বলি,
এই পর্যন্ত ক্লিয়ার? বেশ, এবার আসে এবার সিংহ মহল মুলতান অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু লুটপাট করে কিন্তু প্রচুর সোনা দানা যা ছিল একদম কিন্তু লুটপাট করে এবং এখানে বিভিন্ন রকম ট্যাক্স লাগিয়ে দেয়। ট্যাক্স তোরা জানিস ভালো করি, ঠিক আছে, তোমরা জানো, ঠিক আছে, বিভিন্ন রকম ট্যাক্স, কি কি ট্যাক্স লাগিয়ে দেয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত তো বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বেশ, বাকিটা আমি বলে দিই। 712, 713 সিন্ধ মুলতান, আর রাজধানী করেছিল আল মানসুরা। ওকে, এবার দেখি কি কি ট্যাক্স ওখানে লাগিয়েছিল। দু রকমের ট্যাক্স লাগিয়েছিল, ঠিক আছে, দু রকমের ট্যাক্স। একটা হচ্ছে জাজিয়া, অন্যরকম ট্যাক্স হচ্ছে জাকাত। এই দুই রকমের ট্যাক্স, ঠিক আছে, এই দু রকমের ট্যাক্স, এটা এবং এই দুটো ট্যাক্স লাগিয়েছিল। একটা হচ্ছে জাজিয়া আর একটা হচ্ছে কি জাকাত। ওকে, এবার বলি জাজিয়া যেমন ট্যাক্স লাগে, এটা কিন্তু হিন্দুদের। জাজিয়া কিন্তু কাদের? জাজিয়া কাদের কাদের ট্যাক্স? হিন্দুদের, ঠিক আছে, জাজিয়া হচ্ছে মেন হচ্ছে হিন্দুদের, আর জাকাত হচ্ছে মুসলিমদের, ঠিক আছে, জাকাত হচ্ছে মুসলিমদের জন্য আর জাজিয়া হচ্ছে হিন্দুদের জন্য। প্রথম কিন্তু এটা ফার্স্ট টাইম জাজিয়া, ওকে, লাগানো হয় হিন্দুদের উপর। এই এই ট্যাক্সটাকে পাঁচজন ব্যক্তিদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো না, পাঁচজন ব্যক্তিদের কাছ থেকে। এটা এবার কাদের কথা বলো, কাদের পাঁচজন ব্যক্তি কারা? সেটা হচ্ছে, একটা হচ্ছে যারা ছোট ছেলে, যারা ছোট, আমি বলে দিচ্ছি শুনে নাও, যারা হচ্ছে একদম ছোট, মানে বাচ্চাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো না। পাঁচজনের কাছ থেকে ট্যাক্স অ্যাকচুয়ালি নেওয়া হতো না, পাঁচজন ব্যক্তিদের কাছ থেকে, পাঁচজন। কারা কারা? একটা হচ্ছে বাচ্চা, যারা বাচ্চা, ঠিক আছে, বুঝা গেছে, যারা হচ্ছে বাচ্চা, বয়স্ক মানে যারা বুড়ো, ঠিক আছে, বৃদ্ধ মানুষদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো না, তাহলে বাচ্চা বুড়ো। আর একটা হচ্ছে যারা প্রতিবন্ধী মানে পঙ্গু যারা, ঠিক আছে, তাদের কাছ থেকে কিন্তু ট্যাক্সটা নেওয়া হতো না। কোন ট্যাক্সটা? সেটা হচ্ছে জাজিয়া। বেশ, আর একটা হচ্ছে ব্রাহ্মণ। তো কটা হলো? একটা হচ্ছে বাচ্চা, বুড়ো, ব্রাহ্মণ, পঙ্গু, ঠিক আছে, আর একটা মহিলা। তাহলে পাঁচজনের কাছ থেকে কিন্তু ট্যাক্সটা নেওয়া হতো না। কোন ট্যাক্সটা? জাজিয়া। বোঝা গেছে? বাচ্চা মানে যারা শিশু, বয়স্ক, আর মহিলা, ব্রাহ্মণ, আর আর কে? প্রতিবন্ধী, যারা শারীরিক ভাবে কোনো রকম জন্মগত ভাবে অসুস্থ, পরবর্তীকালে কোনো রকম জন্মগত হয়তো পা নেই, হাত নেই, তোমরা ভালো করেই জানো সমস্ত কিছু, তাদের কাছ থেকে এই ট্যাক্স নেওয়া হতো না, বাকি সবার কাছ থেকে এই ট্যাক্স নেওয়া হতো। বোঝা গেছে? বেশ, আর জাকাত তোমরা জানো, জাকাত হচ্ছে মুসলিম ট্যাক্স। এখনো মনে হয় জাকাত তোমাদের মুসলিম এখনো দাও মনে হয় মসজিদে, রোজার টাইমে হোক কি পরবর্তীকালে হোক, কিন্তু এখনো দেয়, দেয় না? সারা বছর না দিতে পারো দেখবি, রোজার টাইমে কিন্তু দেয়, তাই না? সারা বছর না দিতে পারলে রোজার টাইমে কিন্তু জাকাত সবাই এখনো দেয়, এখনো ওদের ভালোভাবে দেওয়া হয় জাকাত। বোঝা গেছে? বেশ, তাহলে এই জাজিয়া জাকাত বোঝা গেছে, ট্যাক্সটা লাগু করেছিল। বেশ, এবার পাঁচজন ব্যক্তিদের কাছ থেকে ট্যাক্সটা নেওয়া হতো না। এবার বলি জাজিয়া পরবর্তীকালে বলি, ঠিক আছে, ইনি তো লাগু করে চলে গেছিলেন, মানে সিস্টেম ট্যাক্স কিন্তু সবার কাছে আদায় করে মানে সিস্টেমটা চালু করে দিয়েছিলেন। এবার পরবর্তীকালে শাসক যারা আসে, যেমন অনেক পরবর্তীকালে পড়াবো আবার, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কি করেছিল? ফিরোজ শাহ তুগলক, এফ এস টি লিখে দিচ্ছে, হ্যাঁ, ফিরোজ শাহ তুগলক, এফ এস টি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কি করেছিল? ফিরোজ শাহ তুগলক কিন্তু উনি হিন্দু মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? হিন্দু মাতৃগর্ভে। তখন ওনার শাসন সবাই বলে তুমি হিন্দুদের বেশি পক্ষ নিচ্ছ, হিন্দুদের জন্য বেশি কার্যকলাপ করছো, ঠিক আছে। তো পরবর্তীকালে তিনি কি করেন, এরকম কন্টিনিউ বলতে থাকতে তিনি কি করেন, এই পাঁচজন ব্যক্তি ছিল না যাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো না, জাকাত জাজিয়া নেওয়া হতো না, তাদের মধ্যে ছিল একজন কে? ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণদের কাছ থেকে কিন্তু ট্যাক্স নেওয়া হতো না, জাজিয়া ট্যাক্স। কি করলো, যে ব্রাহ্মণদের উপরে কিন্তু ট্যাক্স চাপিয়ে দিল। কে চাপিয়ে দিয়েছিল? ফিরোজ শাহ তুগলক। প্রথমে কিন্তু ব্রাহ্মণদের কাছ থেকে নেওয়া হতো না, পরবর্তীকালে কিন্তু এই যে কন্টিনিউ বলতে থাকতে যে তুমি হিন্দুদের সঙ্গে সাপোর্ট করছো, হিন্দুদের সঙ্গে কন্টিনিউ কাজ করছো, হিন্দুদের জন্য করে যাচ্ছ কন্টিনিউয়াসলি, এরকম সুন্দর সুন্দর শুনেছি, ঠিক আছে,
এবার কাদের উপর ট্যাক্স লাগিয়ে দেয়? সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ। ফিরোজ শাহ তুগলক উপর আবার আকবর আসে। কে আসে? আকবর আসে। ঠিক আছে, কে আসে? আকবর আসে। আকবর কি করেছিল, যে এই জাজিয়া ট্যাক্সটা কি করেছিল, তুলে দিয়েছিল একদম। জাজিয়া ট্যাক্সটা কি করেছিল, তুলে দিয়েছিল, যে আর জাজিয়া ট্যাক্স লাগবে না। যখন আকবর পড়াবো আরো ডিটেলসে পড়াবো যে কি করে জাজিয়া ট্যাক্স কার অনুরোধে কিভাবে তোলা হয়েছিল। তাহলে আকবর কিন্তু জাজিয়া ট্যাক্স তুলে দিয়েছিল। ঠিক আছে, জাজিয়া ট্যাক্স কিন্তু আকবর তুলে দিয়েছিল। পরবর্তী শাসক আবার কে আছে? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ঘুরে কিন্তু আবার জাজিয়া ট্যাক্স লাগায়, আবার জাজিয়া ট্যাক্স নিতে শুরু করে। বুঝে গেছে? তো পরবর্তী ধাপ বাই ধাপ যাবো, মানে একটা স্টেপ বাই যাবো, তখন কিন্তু জাজিয়া ট্যাক্সটা একদম ক্লিয়ার হয়ে যাবে। লাস্টে একজন মুঘল শাসক ছিলেন রঙ্গিলা বলে। ঠিক আছে, রঙ্গিলা শাসক, খুব ভালো শাসক, যখন পড়াবো তোমরা বুঝতে পারবে। খুব রোমাঞ্চকর শাসক ছিল। সারাদিন নাচ গান, একদম মানে নাচ গান নিয়ে সারাদিন ব্যস্ত থাকতো একদম। ঠিক আছে, সবসময় একদম হাই এনার্জি। সে কিন্তু একদম এই জাজিয়া ট্যাক্স কিন্তু একদম বলেছিল যে আর নেওয়াই যাবে না জাজিয়া ট্যাক্স, সম্পূর্ণ কিন্তু জাজিয়া ট্যাক্স বন্ধ করে দেয়। বোঝা গেছে? এখানে পর্যন্ত কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা নেই? বেশ, তাহলে বোঝা গেছে জাজিয়া জাকাত পাঁচজনদের কাছ থেকে প্রথমে নেওয়া হতো। কে লাগু করেছিল? সেটা হচ্ছে আরব শাসক মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, আর পাঁচজনের কাছ থেকে নেওয়া হতো। পরবর্তী শাসক ফিরোজ শাহ তুগলক আছে, তিনি মানে ব্রাহ্মণদের কাছ থেকে নেওয়া হতো না, সেটাও কিন্তু তারপরে কিন্তু ব্রাহ্মণদের কাছ থেকে লাগিয়ে দেয়। অনেকে মনে করে যে ব্রাহ্মণদের ধন মানে ব্রাহ্মণদের সম্পত্তি কিন্তু দানের সম্পত্তি। ঠিক আছে, এখনো বলে, তো ওই জন্য তখন নেওয়া হতো না, কিন্তু পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক এসে কিন্তু ওটা আবার নেওয়া শুরু করে, জাজিয়া ট্যাক্স কিন্তু আবার লাগু করে দেয়। ব্যাস। আর একটা হচ্ছে আকবর, আকবর এসে তুলে দিয়েছিল, আর পরবর্তী শাসক ঔরঙ্গজেব আবার লাগিয়ে দেয়, আবার সিস্টেম চালু করে দেয়। বোঝা গেছে? বেশ। আর একটা কথা বলি, মোহাম্মদ বিন কাসিম যখন এই দুটো অঞ্চল জয় করেছিল, যখন আক্রমণ করে, তখন বয়স কত ছিল? বয়স ছিল 17 বছর বয়স। বোঝা গেছে? 17 বছর বয়সে, ভাবো একবার। এখন 17 বছর বয়স মানে কিরকম, মাধ্যমিক কি 11 ছেলের মতো পড়ার মতো, তাই না? তখন মাধ্যমিকে পড়া 11 ছেলের মতো, তখন ওই সিন্ধ আর হচ্ছে মুলতান অঞ্চল কি করছে, জয়লাভ করছে সেই বয়সে। ভাবো তোমরা একবার, যখন এই ছেলেগুলো আর আমাদের এখন বর্তমান সমাজের মাধ্যমিক 11-এ পড়ার মতো ছেলে, তখন কিরকম খারাপ লাগে যে তখনকার তাহলে ভারতের শাসকগুলো কিরকম ছিল। একটা বাচ্চা ছেলে এসে ভারতে তখনকার রাজশক্তিকে দাহিরকে, ঠিক আছে, দাহিরকে পরাজিত করে চলে যাচ্ছে। তো তার কত ক্ষমতা, তার রাজাদের তাহলে কতটা দুর্বলতা ছিল ভারতের মধ্যে, তাই না? তো তখনকার রাজাদের কতটা ভারত দুর্বল ছিল। বোঝা গেছে? এই পর্যন্ত কারো কোনো অসুবিধা? বেশ, তাহলে মোহাম্মদ বিন কাসিম আক্রমণ বোঝা গেছে। এবার আছে তুর্কি থেকে কারা আক্রমণ করেছিল। ঠিক আছে, তুর্কি থেকে। আরবটা ক্লিয়ার। এবার তুর্কি থেকে দুজন আক্রমণ করেছিল। একটা কে? সুলতান কে? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ, অনেকে মাহমুদ বলে, অনেকে মাহমুদও বলে। ঠিক আছে, এটাও বলা হয় আর এটাও বলা হয়, এটা লিখতে পারো। আর দুই হচ্ছে কে? মোহাম্মদ ঘুরি বা ঘুরি। ঠিক আছে, ঘুরি বললেও হবে, মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, বা ঘুরি বললেও হবে। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, বোঝা গেছে এই পর্যন্ত? সুলতান মাহমুদ। ঠিক আছে, সুলতান মাহমুদ কতবার আক্রমণ ছিল সেটা দেখে দিচ্ছে। এই পর্যন্ত তো বোঝা গেছে। সুলতান মাহমুদ আক্রমণ করেছিল, সুলতান মাহমুদ আক্রমণ করেছিল কত থেকে কত? একটা হচ্ছে 1001 থেকে 1001 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে, 1027 খ্রিস্টাব্দ। ঠিক আছে, মোট 17 বার আক্রমণ করেছিল। কতবার? 17 বার, মোট 17 বার। কে? সুলতান মাহমুদ।
এক মিনিট। চুপচাপ বসো, পড়াশোনা করতে থাকো, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর যেটা বোঝাচ্ছি না বুঝতে পারলে আবার ঘুরিয়ে জিজ্ঞেস করবে। তাহলে সুলতান মাহমুদ কখন 1001 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার আক্রমণ করেছিলেন। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? Yes. সুলতান কে সুলতান সুলতান মাহমুদ কত? 1001 থেকে 1027 খ্রিস্টাব্দ। কতবার? 17 বার আক্রমণ। সব থেকে গুরুত্বপূর্ণ আন্দোলন মানে আক্রমণটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 1025 খ্রিস্টাব্দে। কোথায়? সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির আক্রমণ। ঠিক আছে, 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির। এটা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আক্রমণ ছিল। প্রচুর পরিমাণে লুটপাট করেছিল, প্রচুর পরিমাণে সোনা। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে একদম। আর একটা কথা বলি, যে অনেকে বলবে দাদা আরো তো অনেক সাল আছে, যেমন 1001, 2, 3, ঠিক আছে, প্রত্যেকটা সাল আছে, তুমি এগুলো এগুলো কেন আমাদেরকে পড়াচ্ছেন না? বোঝা গেছে? কিন্তু যেগুলো একমাত্র দরকার ইতিহাসের, আমার সব ডিটেলস দরকার নয়, যেগুলো একমাত্র দরকার, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলোই আমরা পড়বো। বাকি আমাদের অত দরকার নেই। প্রচুর জিনিস আছে যেগুলো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন, বা পরীক্ষায় আসার মতো, বা সেটা আমার জানা দরকার। বাকি আমার কিছু জেনে লাভ নেই। ইতিহাস পুরো পাই টু পাই জেনে আমার কিছু লাভ নেই। যেটুকু আমার পরীক্ষায় আসার মতো, যেটুকু জানা দরকার, সেটুকুই জানবো। বোঝা গেছে? ক্লিয়ার? অনেক বইয়ে দেখবে যে অনেক কিছু দেওয়া আছে, যে পুরো ডিটেলস সাল বাই দেওয়া আছে, অনেক আক্রমণ দেওয়া আছে, 17 বারই দেওয়া আছে। কিন্তু আমার মেন বারবার যেটা পরীক্ষা আছে সেটা হচ্ছে সোমনাথ মন্দির, ঠিক আছে, 1025 খ্রিস্টাব্দে। বোঝা গেছে? এটা হচ্ছে সুলতান মাহমুদের এটাই আক্রমণ ছিল। আর তখন এখানে ছিল প্রথম ভীম। এখানে শাসক ছিল কে? এখানে শাসক ছিল কে? এখানে শাসক ছিল যে প্রথম ভীম। ভীম প্রথম তখন শাসক ছিল, ঠিক আছে। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে সুলতান মাহমুদ 1001 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত আক্রমণ করেছিলেন, মানে ভারত অভিযান করেছিলেন, 17 বার অভিযান করেছিলেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ অভিযান ছিল 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির। তখন শাসক কে ছিল এখানে? ভীম প্রথম। ক্লিয়ার? এবার তোমাদের কে ছিল, কে আক্রমণ করেছিল? মোহাম্মদ মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি অনেকবার আক্রমণ করেছিল, হেরে বাড়ি গেছে, ঠিক আছে, আবার এসছে, আবার হেরেছে, আবার ব্যাকে গেছে। এবার কখন কোন আন্দোলন সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেটাই বলে দিচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 1178 খ্রিস্টাব্দে। তখন শাসক কে ছিল? ভীম দ্বিতীয়। পরাজিত হয়। তারপরে কি ছিল? 1191, 1192, আর একটা ছিল 1194 থেকে 95। ওকে, কিভাবে আন্দোলন হয়েছে সেটা আমি বলে দিই। এখানে একটা মজার গল্প আছে, খুব সুন্দর, আমি ভালোভাবে বলে দিচ্ছি। এখানে ভারতের ম্যাপটা আমি দেখিয়ে দিই। কনসেপ্টটা ক্লিয়ার থাকার ভিডিও, ঠিক আছে। আমার ড্রয়িং খুব সুন্দর, দেখি বুঝতে পারছো? বেশ,
কনসেপ্টে ক্লিয়ার থাকলেই হলো। যখন মোহাম্মদ ঘুরি আক্রমণ করে, আর সব আক্রমণ কিন্তু এই জায়গাটা দিয়ে হতো, ঠিক আছে? কোথায়? উত্তর পশ্চিম। না বলবো তাহলে এই উপর দিয়ে কাশ্মীর দিয়ে কেন হয়নি, তাই না? কাশ্মীর দিয়ে প্রচুর পাহাড়ি অঞ্চল ছিল, ওখান দিয়ে বুঝতেই পারছো যে পাহাড়ে ওটা কতটা কষ্ট, তো ওই জন্য পাহাড়ি অঞ্চল দিয়ে হয়নি, এই উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে এখানে এই দিকে কিন্তু আক্রমণটা হতো। বোঝা গেছে? ক্লিয়ার? আর তখন কিন্তু একটা কথা বলে দিই, এখন এই যে ভারতের ম্যাপটা দেখছি, তখন কিন্তু ভারতের ম্যাপটা অন্যরকম ছিল, কারণ তখন ভারতের ম্যাপটা কিন্তু আরো পাকিস্তানটা অ্যাড ছিল। বোঝা গেছে? বেশ। মোহাম্মদ ঘুরি যখন আক্রমণ করে, অভিযান করতে শুরু করে, তখন এখানে 3জন শাসক রাজত্ব করছে। কে কে? একটা হচ্ছে এখানে চৌহান, এখানে কারা করছে? চৌহান। এখানে কি করছিল? চান্দেল শাসক। আর এখানে হচ্ছে মালওয়া, ঠিক আছে? এখানে করছিল জয়চাঁদ। কে করছিল এখানে? এখানে ছিল জয়চাঁদ। কে ছিল? জয়চাঁদ। কে? জয়চাঁদ। এখানে ছিল কে? পৃথ্বীরাজ চৌহান। কে ছিল? পৃথ্বীরাজ, ঠিক আছে? এখানে ছিল পৃথ্বীরাজ, এখানে ছিল জয়চাঁদ, এখানে চান্দেলের শাসক। কি অসুবিধা কোনো কিছু? এবার দেখো, পৃথ্বীরাজ সবসময় চাইতো এই চান্দেলের শাসককে, মানে রাজ্যকে কি করতে, গ্রাস করতে, মানে নিতে। কিন্তু কোনো সময় কিন্তু পৃথ্বীরাজ পারেনি চান্দেলের শাসকদের সাথে, কোনো সময়ের জন্যই পারেনি। বোঝা গেছে? আর জয়চাঁদ আর পৃথ্বীরাজ চৌহানের সাথে সম্পর্ক মোটামুটি একটু ভালো ছিল প্রথম দিকে। কার সাথে? যখন মোহাম্মদ ঘুরে আক্রমণকালে। এবারে কি হয়? 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরে আক্রমণ করে। কার সাথে লড়াই হয়েছে? ঠিক আছে, মোহাম্মদ ঘুরির সাথে কার? মোহাম্মদ ঘুরির সাথে কার? পৃথ্বীরাজ চৌহান। তখন কি হয়? যখন আক্রমণ করে 1191 খ্রিস্টাব্দে, তখন জয়চাঁদ আর পৃথ্বীরাজ চৌহান দুজন মিলে কিন্তু জয়চাঁদকে হারিয়ে, মোহাম্মদ ঘুরিকে হারিয়েছিল। মোহাম্মদ ঘুরি কিন্তু প্রথম তরাইনের যুদ্ধ, এটা কিন্তু প্রথম তরাইনের যুদ্ধ, প্রথম তরাইন প্রথম ফার্স্ট 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ। কার সাথে কার হয়েছিল? মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহান, সঙ্গকে দিয়েছিল জয়চাঁদ। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? মোহাম্মদ ঘুরি 1191 খ্রিস্টাব্দে আক্রমণ করলে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের সাথে হয়, এবং মোহাম্মদ ঘুরি কি হয়? হেরে যায়। পৃথ্বীরাজ চৌহান আর জয়চাঁদের সঙ্গে হয়েছিল, ঘুরি হেরে যায়। এবার এখানে একটা মজা বলি, তাও কিছুদিন পরই জয়চাঁদের মেয়ের সাথে পৃথ্বীরাজ চৌহানের সম্পর্ক হয়। কার সাথে? জয়চাঁদের মেয়ের সাথে পৃথ্বীরাজ চৌহানের। সেটা জয়চাঁদের কি ছিল? পছন্দ ছিল না, যে তুমি আমার মেয়ের সাথে সম্পর্ক তৈরি করলে। বুঝতেই পারছো তোমরা, সেটা কার পছন্দ ছিল না? জয়চাঁদের পছন্দ ছিল না। বেশ, এবার প্রত্যেকে বাবা মাই জানো যে কোনো কাজের সঙ্গে সম্পর্ক করলে কেউ মেনে নেয় না, আর তখন রাজাদের মতো বড় কারবার, তো পছন্দ হয় না। তো সবসময় জয়চাঁদ চাইতো কি, যে পৃথ্বীরাজ চৌহান যেন নষ্ট হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়, যেন ওই যেন একদম কোন শাসক যেন সাম্রাজ্যকে গ্রাস করে নেয়। সবসময় কে চাইতো? জয়চাঁদ, যেহেতু মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। বোঝা গেছে? বেশ, ওর মেয়ের কি করা হলো? বেশ, ও বাবা ভাবলো কি, জয়চাঁদ ভাবলো মেয়ের অন্য জায়গায় কি করবে, বিয়ে দেবে। ডাকা হলো কি স্বয়ংবর সভা, সব শাসকদেরকে নিমন্ত্রণ করা হলো, সব রাজাদেরকে নিমন্ত্রণ করা হলো। কাকে নিমন্ত্রণ করা হয়নি? পৃথ্বীরাজ চৌহান কিন্তু নিমন্ত্রণ করা হয়নি। এটা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর যায়। পৃথ্বীরাজ চৌহান কিন্তু একদম কি করে, সে ঘোড়া নিয়ে এসে একদম কি করে, জয়চাঁদের মেয়েকে তুলে নিয়ে চলে যায়, একদম একদম অপহরণের মতো। ঠিক আছে? জয়চাঁদ বলছে আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে অপহরণ করো, তোমাকে আমি দেখছি। এটা তো স্বয়ংবর সভার মতো হলো না। অপহরণ করে নিয়ে কি করলো, কেটে পড়লো। ব্যাস, তুমি আমরা বুঝে বেড়াবো। বোঝা গেছে? বেশ, জয়চাঁদ দেখলো তাহলে পৃথ্বীরাজ চৌহানের কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কি করলো? দ্বিতীয় তরাইনের যুদ্ধে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি কিলো, হ্যাঁ, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি হলো? মোহাম্মদ ঘুরে আবার অ্যাটাক করলো। তখন কি জয়চাঁদ বলে আচ্ছা বেশ, আমিও সাপোর্ট করবো তোমাকে। যখন প্রথম যুদ্ধতে পৃথ্বীরাজ চৌহান কিন্তু সাপোর্ট করেছিল, পৃথ্বীরাজ চৌহানকে সাপোর্ট করেছিল। আর সেকেন্ড তরাইনের যুদ্ধতে কি হচ্ছে?
যে জয়চাঁদ মোহাম্মদ ঘুরিকে সাপোর্ট করছে। সাপোর্ট করার ফলে কি হলো, যখন সাপোর্ট করে পৃথ্বীরাজ চৌহান কিন্তু এখানে কি হলো, হেরে গেল। পৃথ্বীরাজ চৌহান সেকেন্ড তরাইনের যুদ্ধে কিন্তু হেরে যায়। ক্লিয়ার? কে সাপোর্ট করলো? জয়চাঁদ সাপোর্ট করলো। বোঝা গেছে? বেশ, তাহলে ভীম দ্বিতীয় 1178 খ্রিস্টাব্দে 1191 তরাইনের ফার্স্ট পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হারিয়ে দেয়। তারপর হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে জয়চাঁদ মোহাম্মদ ঘুরিকে সাপোর্ট করেছিল এবং কি লাভ, পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেয়। এবং 1194-95 খ্রিস্টাব্দে লাস্টে দিকে খোক্কর জাতি বলে একটা সঙ্গে লড়াই করেছে শেষে, আর ওখানেই কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু খোক্কর জাতির হাতেই মারা যায়। এই পর্যন্ত পরিষ্কার? কোনো কারোর অসুবিধা আছে? কোনো কারোর অসুবিধা? আরো অসুবিধা আছে? বেশ, এবার তোমাদেরকে বলি মোহাম্মদ ঘুরি পরের যে ও তো আসে, লুটপাট করে, আক্রমণ করে, যত সম্পত্তি ছিল, ধন সম্পত্তি ছিল সমস্ত কিছু লুটপাট করে চলে যায়। এখানে কিন্তু বাস করবো বলে আসেনি, যাব, লুট করব, আক্রমণ করব, ফিরে চলে আসবো, হুর রাজ্যে আবার ফিরে চলে আসবো। এটাই কিন্তু মেন টার্গেট ছিল। বোঝা গেছে? পরবর্তীকালে তার তিনজন সৈনিক ছিল, তিনজন দাস ছিল। কে কে? কুতুবুদ্দিন আইবক, কে ছিল আর? নাসিরুদ্দিন কুবাজা আর তাজউদ্দিন ইয়ালদুজ। কুতুবুদ্দিন আইবকের সেনাপতি ছিল বখতিয়ার খলজি। কুতুবুদ্দিন আইবকে যে বাংলা নিয়েছিল দখল করে, বাংলা, বিহার, তারপরে হচ্ছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল, কে করেছিল? বখতিয়ার খলজি। কার সেনাপতি ছিল? কুতুবুদ্দিন আইবকের সেনাপতি ছিল। কিন্তু এখানে মোহাম্মদ ঘুরির সেনাপতি কে ছিল? মোহাম্মদ ঘুরির সেনাপতি কে ছিল? একটা হচ্ছে কে ছিল? আইবক, কুতুবুদ্দিন আইবক। বোঝা গেছে? আর কে ছিল? কুবাচা, নাসিরুদ্দিন কুবাচা। আমি শর্টে লিখে দিচ্ছি, নাসিরুদ্দিন কুবাচা। আর একজন কে ছিল? ইয়ালদুজ। তিনজন ছিল। এবার যে অঞ্চলগুলো বিজিত লাভ করেছিল সেখানে এদের মধ্যে সব ভাগ করে দেয়। আর মেন দিল্লি লাহোর কিন্তু আইবককে দিয়েছিল। দিল্লি আর কি লাহোর কাকে দেয়? কাকে দিয়েছিল? আইবককে। মোহাম্মদ ঘুরির মেয়ের সাথে আবার আইবকের কিন্তু সম্পর্ক তৈরি হয়। আগে জয়চাঁদের মেয়ের সাথে কাজ ছিল পৃথ্বীরাজ চৌহানের, ধ্বংস হয়ে গেল। আবার এখানে কি হলো? এখানে দেখো মোহাম্মদ ঘুরির মেয়ের সাথে কার সম্পর্ক, ফলে কি হলো? ঠিক আছে, যৌতুক হিসেবেই বলতে পারো। কি পেলো? দিল্লি লাহোর বিজিত অঞ্চল কিন্তু পেয়ে গেল। বোঝা গেছে? মোহাম্মদ ঘুরি টোটাল কমপ্লিট একদম। একবার প্রথম থেকে ডিসকাশন করে দিচ্ছি। প্রথম মুসলিম আক্রমণ কত? 712 খ্রিস্টাব্দে আরব থেকে হয়েছিল কে? মোহাম্মদ বিন কাসিম, তাই তো? মোহাম্মদ বিন কাসিম 712 713। বোঝা গেছে? তিনি দুটি কর লাগু করেছিলেন, একটা হচ্ছে কি জাজিয়া, জাকাত। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? তার পরবর্তীকালে কি এসেছিল? তুর্কি শাসকরা কারা এসেছিল? একটা হচ্ছে সুলতান মাহমুদ আর একজন মোহাম্মদ ঘুরি। সুলতান মাহমুদের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা কি? একটা হচ্ছে সুলতান মাহমুদের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কি বলো? সোমনাথ মন্দির কি? সোমনাথ মন্দির। আর মোহাম্মদ ঘুরি বুঝতে পারছো, সব থেকে দুটো কিন্তু ইম্পর্টেন্ট বেশি, প্রথম তরাইন আর দ্বিতীয় তরাইন। প্রথমটাতে মোহাম্মদ ঘুরি হেরে গিয়েছিল, দ্বিতীয়টা কিন্তু পৃথ্বীরাজ চৌহান হেরে গেছিল। তার ফলে কিন্তু ভারতে কিন্তু একদম তার দাস কুতুবুদ্দিন আইবক কিন্তু শাসন একদম করে বসে, সাম্রাজ্য গঠন করে এবং প্রথম রাজধানী স্থাপন করেছিল লাহোরে। পরবর্তীকালে আবার লাহোর থেকে ট্রান্সফার করে নিয়ে আসে কোথায়? দিল্লিতে। তারপরে কিন্তু সুলতানের যুগ শুরু হয় এবং দাস বংশ প্রতিষ্ঠা হয়, যেহেতু কুতুবুদ্দিন আইবক ছিলেন কি তার দাস ছিলেন। বোঝা গেছে? কি শুরু হয়? সুলতানি সাম্রাজ্য শুরু হয়। 1206 থেকে স্টার্ট হবে। পরবর্তী ক্লাস তোমাদেরকে পরের দিনে করাবো কুতুবুদ্দিন আইবক থেকে স্টার্ট করবো। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, ঠিক আছে, যা আছে পরবর্তীকালে। আজকে শুধুমাত্র কি করালাম? মুসলিম আক্রমণ। বোঝা গেছে? ক্লিয়ার? আর কারো কোনো অসুবিধা?
পরবর্তী ক্লাস তাহলে কি থাকবে? কুতুবুদ্দিন আইবক। আর আজকে যা করালাম আশা করছি বোঝা গেছে, আর কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, আমি আবার ক্লিয়ার করে দেবো। বোঝা গেছে? বেশ।